আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দ্বিতীয়বার করছি। প্রথমবার রেকর্ড বটমে ক্লিক করতে ভুলে গিয়েছি। সাধারণত এই ধরনের ভিডিও পরবর্তীতে আর খুব একটা ভালো হয় না। দেখা যাক এই ভিডিওটা কেমন হয়। তো যাই হোক, আমি আমার ভিডিও যারা রেগুলার দেখছেন তাদেরকে আমি একটা কথা প্রায় বলে আসছি যে ব্যাংক সেক্টরের সাপোর্ট লেভেল 14 টাকা 60 পয়সা। সেক্টরকে 14 টাকা 60 পয়সা বলতে একটু অস্বস্তি হয়, 14.60 আর কি। আজকে সেক্টর 14.80-তে নেমেছিল। তো যদি আমরা ধরে নিই যে সেক্টরের কারেকশন শেষ, নামতেও পারে 14.60, পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া খুব কঠিন, তাহলে পরে আমরা সেক্টরের একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারি ব্যাংক সেক্টরে, খুব বেশি না, সেটা ধরেন 15.50 15.60 এরকম লেভেলে গিয়ে ব্যাংক সেক্টর হয়তো আবার নিচের দিকে নামা শুরু করতে পারে। আপাতত ব্যাংক সেক্টর কারেকশন থেকে বের হয়ে আসছে এমনটাই দৃশ্যমান হচ্ছে টেকনিক্যাল চার্টে। তো ব্যাংক সেক্টর যদি পতন থেমে যায় বা ব্যাংক সেক্টর যদি 1 পয়েন্টের মতো মানে 14.60 থেকে 15.60-এ যায় সেক্টরের চার্টে, তাহলে পরে হয়তো ওভারঅল কোম্পানিগুলোতে কিছুটা প্রভাব বা অন্যান্য সেক্টরের শেয়ারগুলোতে কিছুটা প্রভাব পড়তে পারে। আমরা যখন শেয়ার কিনবো বা শেয়ার বিক্রি করবো তখন এই বিষয়টাতে মাথায় রাখবো যে ব্যাংক সেক্টর সামনে মুভ করতে পারে। তো ঠিক আছে, চলেন আমরা একটু ইন্ডেক্স কিনে দেখি। ইন্ডেক্স আজকে অনেক ভলিউম হয়েছে, 1100 কোটি টাকার প্লাস ভলিউম হয়েছে। মার্কেটে এই ভলিউমটা দৃশ্যমান না, কিন্তু সম্ভবত ব্লক মার্কেটে একটা বড় পরিমাণ ট্রেড হয়েছে কোনো সেক্টর বা শেয়ারে, তার প্রভাব আমরা আজকে ভলিউমে দেখতে পাচ্ছি। যদি আমরা ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে পারে সম্ভাব্য আপসাইড আপাতত 5,329 এরকম জায়গাতে বরাবরই বলে আসছি যে মার্কেট আমাদেরকে আহামরি খুব বিপদের মধ্যে ফেলবে না। আমরা বর্তমান সরকারকে বা বর্তমান প্রশাসনকে বিনিয়োগ বান্ধব হিসেবে ধরে নিয়ে বা আস্থায় নিয়ে আমরা শেয়ার কেনা বা বেচার ক্ষেত্রে সিদ্ধান্ত নিব। আমাদেরকে আমি বারবারই বলে আসছি যে আমাদেরকে অবশ্যই কাউকে না কাউকে কোনো না কোনো সময় প্রতিদিনই আস্থায় নিতে হয়। আমরা বাস ড্রাইভারকে আস্থায় নিই, নৌকার মাঝিকে আস্থায় নিই, ঠিক সেভাবে আমরা বর্তমান সরকারকে আস্থায় নিব যে মার্কেটকে খুব বিশ্রীভাবে পতনের মুখে ফেলবে না। তা না হলে পরে পতনের জন্য অনেকগুলো উপকরণ, সহায়ক উপকরণ ছিল মার্কেটে। যুদ্ধের কথা বলেন, তেলের দামের বৃদ্ধির কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। তো সেটাতে মার্কেটের পতন হয়নি, আমরা দেখতেই পাচ্ছি। এবং মার্কেটে কিন্তু ব্যবসা হচ্ছে বিভিন্ন সেক্টরে, কখনো লো পেড আপে, কখনো ইন্স্যুরেন্স সেক্টরে, কখনো ছোট শেয়ারগুলোতে মার্কেটে মানির কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকে ছোট ছোট শেয়ারগুলো মুভ করে গিয়েছে। তো ঠিক আছে, তার আগের দিন ছিল হচ্ছে লো পেড আপ, কিছুদিন 2 দিন 3 দিন খেললো। তো আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি। সেই শেয়ারগুলোরই বলতে পারেন যে ফলো আপ বলা যেতে পারে। শেয়ারগুলো সামনে ভালো হওয়ার সুযোগ আছে, এই শেয়ারগুলোতে আমরা বিনিয়োগ করতে পারি এখন। আপনারা অনেকেই বলেন যে আমি যেন এমন শেয়ার নিয়ে আলোচনা করি যে শেয়ারগুলো কেনা যায়। আজকে সেরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমে চলেন এসপি সিরামিক, সিরামিক সেক্টরের কিছু শেয়ার নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। মুন্নু সিরামিক আমরা শেয়ারটা সেল করে দিয়েছিলাম 110 টাকা 105 টাকা রেটে। গতকালকে মুন্নু সিরামিক নিয়ে আমাদের একটা ভিডিও ছিল এবং আমরা বলছিলাম যে মুন্নু সিরামিক এই জায়গাতে সেলিং ইনটু বাইং হচ্ছে। এটা একটা স্মার্ট মানির, চলে একটু মুন্নু সিরামিকটা দেখে আসি। এটা একটা স্মার্ট মানির চূড়ান্ত কৌশল। এইখানে এরকম জায়গাগুলোতে স্মার্ট মানি শেয়ার ছেড়ে দেয়। আনোয়ার গ্যালভানাইজিং, আনোয়ার গ্যালভানাইজিং, এই ক্যান্ডেলগুলো আমাদেরকে বুঝতে হবে। আনোয়ার গ্যালভানাইজিং এর এই জায়গাতে এই ক্যান্ডেলগুলো দিয়ে স্মার্ট মানি বের হয়ে গিয়েছিল, এইগুলোতে স্মার্ট মানি বের হয়ে গিয়েছিল সে সময়। ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংক, এই ক্যান্ডেলগুলো আমাদেরকে যদি আমরা বুঝতে না পারি, এই ক্যান্ডেলগুলো দিয়ে বের হয়ে গিয়েছিল স্মার্ট মানি। একই রকম ভাবে মূল্য সিরামিক থেকেও স্মার্ট মানি বের হয়ে গিয়েছিল। আমরা যারা বুঝতে পেরেছিলাম তারা হয়তো শেয়ার থেকে বের হয়ে গিয়েছে। আমরা 110 টাকা রেটে আমাদের অ্যালার্ট ছিল যে শেয়ার থেকে আমরা বের হয়ে যাব, এবং আমাদের যে মেম্বারগুলো শেয়ারটা কিনে রাখছিলেন, আমরা কিন্তু 88-87 টাকা লেভেলে শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। প্রায় 25%-এর মধ্যে প্রফিট হয়েছিল শেয়ারটাতে, এবং আমরা এই সেটা থেকে বের হয়ে গিয়েছি। গতকালকে এই শেয়ারটা নিয়ে আমাদের একটা ভিডিও ছিল যে এই শেয়ারটা থেকে স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে। আপনারা যারা এই শেয়ারটা ফলো করেছেন তারা আজকে হয়তো শেয়ারটা বিক্রি করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ওকে, মনু সিরামিক নিয়ে এই পর্যন্ত বক্তব্য থাক। এসপি সিরামিক, এসপি সিরামিক শেয়ারটা একটা চমৎকার পজিশনে আছে। আমরা যারা একটু স্মার্ট মানির অ্যাক্টিভিটিস বুঝি তারা বুঝতে পারছি যে শেয়ারটা একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে এই জায়গাতে। একটা অ্যাকোমোডেশন এই জায়গাতে চমৎকার একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছিল। অ্যাকোমোডেশন কমপ্লিট হওয়ার পরে শেয়ারটা একটা মার্কআপ দিয়েছিল প্রথম ধাপে। শেয়ারটাতে এখানে রি অ্যাকোমোডেশন হয়েছে এবং এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে ফেলে দিয়েছে শেয়ারটা।
একটা ফ্ল্যাগ প্যাটার্ন এই জায়গাতে আমরা দৃশ্যমান আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। যদি ফ্ল্যাগ প্যাটার্নটা অ্যাক্টিভ হয় তাহলে ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট কতটুকু হবে বলেন? ফ্ল্যাগ পোল টু ফ্ল্যাগ ফ্ল্যাগ থেকে মাথার উপরে দূরত্ব, জাস্ট এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে যাই তাহলে দৃশ্যটা আরো বেশি পরিষ্কার হয়। সাপ্তাহিক চার্টে একটা চমৎকার আমরা এখানে একটা মার্ক আপ দেখতে পাচ্ছি একটা অ্যাকুমুলেশন হওয়ার পরে, দেখতে পাচ্ছি কিনা? এখানে একটা অ্যাকুমুলেশন হওয়ার পরে একটা মার্কআপ, এই জায়গাতে কালেকশনের এই জায়গাগুলোতে ভলিউম কম এবং সেকেন্ড র্যালি করার জন্য রেডি হচ্ছে এই শেয়ারটা। এই শেয়ারটাতে কেন আমরা ঘাবড়াবো? এই শেয়ারটা নিয়ে কেন আমরা অস্থির হব? আমরা সারা বছর ব্যাংকে টাকা রাখলে পরে 8% 9%-এর বেশি প্রফিট পাই না। কোনো ব্যাংক হয়তো কিছু বেশি দেয়, কোনো ব্যাংক হয়তো কিছু কম দেয়। সেখানে আমরা যদি একটা শেয়ার কিনে যৌক্তিক কিছু সময় অপেক্ষা করতে না পারি, শেয়ার কিনবো আমি আজকে, তারপরে আগামীকাল থেকে শেয়ারটা বাড়া শুরু করবে, এটা পৃথিবীতে কেউ কোনোদিন পারে না, কারো পক্ষে করা সম্ভব। আমরা সম্ভাব্য টেকনিক্যাল পয়েন্ট দেখে শেয়ারটা কেনার চেষ্টা করব এবং আমরা কিছু যৌক্তিক সময় অপেক্ষা করব শেয়ারটাতে মুভমেন্ট আসার জন্য, কেমন? এবং এবং আমরা দেখব যে হ্যাঁ এর ফলে একটা সুন্দর একটা ধারাবাহিক বেনিফিট ইনকাম আমাদের হতে থাকবে, একটা প্যাসিভ ইনকাম আমাদের হতে থাকবে। আমি আজকে শেয়ার কিনবো শনি রবিবারের দিন, আর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন বিক্রি করে বের হয়ে যাব, এইটা শেয়ার ব্যবসা হতে পারে না এবং পৃথিবীতে এরকম ব্যবসা কেউ করতে পারে বলে আমার জানাও নাই। যাই হোক, চলেন আমরা এসপি সিরামিক শেয়ারটা নিয়ে আমাদের অ্যানালাইসিস শেষ করে দিলাম এই জায়গাতে। আগামীকালকে যদি এই শেয়ারটা আপনার 21 টাকা 80 পয়সা পার করতে পারে একটা সিগনিফিকেন্ট ভলিউম নিয়ে, তাহলে পরে ডেফিনেটলি আমাদের ভলিউম দরকার। এটাতে মোটামুটি 20-25 লাখ ভলিউম দরকার। আজকে শেয়ারটাতে ভলিউম হয়েছিল 21 লাখের মতো, 25 থেকে 30 লাখ ভলিউম নিয়ে যদি শেয়ারটা 21 টাকা 80 পয়সা পার করতে পারে তাহলে এই শেয়ারটা হাইওয়েতে উঠে যাবে ইনশাআল্লাহ। একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো এসপি সিরামিক্স। দেখতে গিয়ে ফুয়াং সিরামিক শেয়ারটা আমার চোখে পড়ে। ফুয়াং সিরামিক আজকে কিন্তু সম্পূর্ণ শেয়ারগুলো ট্রেডেবল শেয়ার দিচ্ছি, যে শেয়ারগুলো আগামীকালকেই বিনিয়োগ করা যায়। ফুয়াং সিরামিক একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার হয়ে আসছে, পার হয়ে গিয়ে নিচের দিকে ডিপ করে আবার উপরের দিকে উঠেছে। সে আবার নিচের দিকে নেমে গিয়েছিল কততে, 12 টাকা 50 পয়সা নিচে নেমে গিয়েছিল, ধরপর করে আবার উপরের দিকে উঠেছে। একটা ছোট্ট স্টপ লস সেট করে এই শেয়ারটাতে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেবো না। যারা এন্ট্রি দিতে চান বা যারা ফুয়াং সিরামিক নিয়ে কাজ করেন তারা দেখতে পারেন। আহামরি সিগনিফিকেন্ট ভলিউম নাই, ভলিউম লাগবে, একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে এইটা। তবে ডেফিনেটলি ফুয়াং সিরামিকের থেকে এসপি সিরামিক ফার 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 বেটার পজিশনে আছে। যারা আমার ভিডিও দেখেন এবং আমার পজিটিভ ট্রেডার বিডি নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি আমার এক সাবস্ক্রাইবার সাথে কথা বলছিলাম, এক আপা, মোহাম্মদপুরের আপা, যে আনোয়ার গার্লফ্রেন্ডের আফতাব অটো এই শেয়ারটা রিভার্সাল জোনে চলে আসছে। সেদিনকে ছিল আপনার 6 মে। এই রিভার্সাল জোনটা কোথায়? পোটেনশিয়াল রিভার্স জোন PRZ। আমরা যদি এই PRZ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি তাহলে দুইটা লাভ হয়। নাম্বার 1, আমরা প্রিম্যাচিউর শেয়ার সেল করে দেব না, যে চলে আসছে, আমি শেয়ার পড়ে যাচ্ছি, আমি আতঙ্কিত হয়ে গিয়েছি, আমার টাকা সব শেষ হয়ে যাচ্ছে, এরকম ভাবে এসে এমন একটা জায়গাতে শেয়ার আমরা ছেড়ে দিই যেখান থেকে শেয়ার ঘোরা শুরু করে। এটা আমরা আলহাজ টেক্সটাইলের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। অনেকেই মেসেজ দিচ্ছিল যে আর পারছি না থাকতে, অস্থির হয়ে গিয়েছি। তাদেরকে আমি বলছিলাম যে এটাই হচ্ছে রিভার্সাল জোন, এখান থেকে শেয়ারটা রিভার্স করবে, এই জায়গাতে শেয়ারটা সেল হয় না। আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম আমার হোয়াটসঅ্যাপ মেসেজে অনেকেই মেসেজ দিচ্ছিল যে আমি আর সহ্য করতে পারছি না, 5,000 6,000 আমার কাছে আলহাজ টেক্সটাইল আছে। আলহাজ টেক্সটাইল আমাদের ইন্টারেস্ট শেয়ার কখনোই ছিল না। তো যাই হোক, পারছি না আর সহ্য করতে, কি করব। কিন্তু ওইটা ছিল রিভার্সাল জোন যেখান থেকে আলহাজ ঘুরেছে। চলেন একটু দেখে আসি আলহাজের এইটা ছিল রিভার্সাল জোন। 92 টাকা 96 টাকা এরকম জায়গাতে আলহাজ রিভার্স করবে। এই জায়গাতে এসে এই শেয়ারটাতে স্টপ লস নেওয়া বা এই শেয়ারটাতে অস্থির হয়ে ছেড়ে দেওয়া মোটেও যুক্তিসঙ্গত কাজ ছিল না। আমি তাদেরকে বলছিলাম যে না, এই কাজটা করা যাবে না, এই শেয়ারটাতেই থাকতে হবে। তো এই শেয়ারটা ছেড়ে দিয়ে ডোমিনেন্স কিনে যাচ্ছে একজন। ডোমিনেন্স মেবি এখনো কোনো সিগন্যাল দেয়নি, খারাপ সিগন্যাল দেয়নি, ডাউন হওয়ার সিগন্যাল দেয়নি। গতকালকে আমি একটা নেগেটিভ অ্যানালাইসিস করতে গিয়ে আমি পারি নাই। ও শেয়ারটা মুভিং অ্যাভারেজ দিয়ে বলেন, ট্রেন্ড দিয়ে বলেন, সব দিক দিয়ে ডোমিনেন্স স্ট্রং আপ ট্রেন্ডে আছে। সুতরাং এই স্ট্রং আপ ট্রেন্ড না ভাঙা পর্যন্ত ডোমিনেন্স দিয়ে আমি নেগেটিভ অ্যানালাইসিস দিতে পারবো না।
কিন্তু তারপরেও আমি এই জায়গাতে বর্তমান লেভেলে, মানে আমি যেটা যদি বলি 95 টাকা লেভেলে আলহাজের বদলে ডোমিনেস কিনতে মোটেও রাজি না। আচ্ছা, আফতাবটো যেটা বলছিলাম আর কি, যে আফতাবটো এই শেয়ারটা পোটেনশিয়াল রিভার্স জোনে ছিল। এই জায়গাতে শেয়ারটা, আমি যদিও বটম হান্টার না, আমি বাই হাই সেল হায়ার এই নীতিতেই ব্যবসা করতে পছন্দ করি, আমি ট্রেডার, আমি ট্রেন্ডি শেয়ারকেই বেশি প্রেফার করি। কিন্তু যারা বটম লেভেলে শেয়ার কিনতে চান বা কিনতে পছন্দ করেন, তাদের জন্য আফতাবটো একটা অপশান ছিল। আজকে না, সেদিনকে ছিল অপশান। কেমন, এটা মোটামুটি 27 টাকা থেকে 26 টাকার মধ্যে এই শেয়ারটা কেনা যেত। এটা একটা পোটেনশিয়াল রিভার্স জোন ছিল। আমি যদিও এটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা PRZ পোটেনশিয়াল রিভার্স জোন সম্পর্কে যেন আমাদের স্বচ্ছ ধারণা থাকে, তাহলে পরে আমরা বুঝতে পারবো একটা শেয়ার যদি পড়তেও থাকে তাহলে কোথায় গিয়ে সে বাউন্স করবে, এই সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ওকে, ঠিক আছে। আনোয়ার গালভানারিং, এই শেয়ারটা নিয়ে আমি যথেষ্ট অপদস্থ হয়েছি বিভিন্ন জায়গায়। আমরা এই শেয়ারটাতে কেনার কল দিয়েছিলাম 22 এপ্রিল, আজকে হচ্ছে 12ই মে, মাঝখানে মোটামুটি 20 দিন কর্মদিবস ধরলে পারে হয়তো কত হবে, 12-13 কর্মদিবস আমরা পাবো। এইটুকু আমরা সহ্য করতে পারছিলাম না, আমরা অস্থির। এই ব্যবসা করতে গেলে পরে এত অস্থির হলে ব্যবসা করা যাবে না ভাই। আমাদের বাইং কল ছিল 100 টাকা, 101 টাকা এরকম রেটে। এটা নিয়ে মানুষজন অনেকেই মেসেজ দিচ্ছিলেন, অনেকেই অস্থির হচ্ছিলেন যে কেন বাড়ছে না ভাই, একটা শেয়ার কেন বাড়ছে না, এটার উত্তর কি আমার কাছে আছে। টেকনিক্যালি এই শেয়ারটা কি আমার এই সাপ্লাই ডিমান্ড এরিয়ার নিচে নেমে গিয়েছে যে আমি এই শেয়ারটাকে খারাপ বলবো? কততে? এই 95 টাকা নিচে নেমে গিয়েছে কি শেয়ারটা। আমাদের এখানে দুইটা বেবি ক্যান্ডেল দেখে আমার শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম। এই বেবি ক্যান্ডেলের গোড়া পর্যন্ত তো আমাদেরকে সেটা থাকতে হবে, 93 টাকা পর্যন্ত। এইটুকু স্টপ লস গ্রহণযোগ্য, এটুকু স্টপ লস, এই 6% স্টপ লস গ্রহণযোগ্য। এটুকু স্টপ লস যদি আমরা নিতে না জানি, তাহলে পারে এই ব্যবসা করাটা আসলে মানে বিকল্প কোনো ব্যবসা চিন্তা ভাবনা করা উচিত আমাদের। এখানে এই ব্যবসাটা এমন না যে আমি আজকে কিনবো রবিবারের দিন, আর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন আমি বিক্রি করে বের হয়ে যাব, আমি টাকাটা প্রতি সপ্তাহে একবার করে শাফলিং করব। এটা কি সম্ভব? পৃথিবীর কেউ পারে তার টাকা প্রতিদিন প্রতিটা শেয়ারে প্রতিটা মুহূর্তে শাফলিং করতে? আমি চমৎকারভাবে দেখতে পাচ্ছিলাম যে এইখানে একটা সুন্দর একটা ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেল দিয়ে। এই ব্রেকআউট হওয়ার পরে আমার এখানে রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে এসে দুটো বেবি ক্যান্ডেল দিয়েছে। সাপোর্ট এরিয়াতে বেবি ক্যান্ডেল সবসময় একটা আগ্রহের বিষয় আমার। আমি জাস্ট বেবি ক্যান্ডেলের পরে ব্রেকআউট যে ক্যান্ডেলটা হয়েছে এই জায়গাতে আমি এন্ট্রি কল দিয়েছি। শেয়ারটা আমাকে তো, এটা আমার স্ট্রং ট্রেন্ড বার, এই ট্রেন্ড বারের গোড়া থেকে আমি আরো একটু নিচে নামাই দিয়েছি এই জায়গাতে। এই বেবি ক্যান্ডেলের গোড়া আমার স্টপ লস থেকে হিট করেছিল শেয়ারটা। তাহলে আপনারা এত অস্থির হয়ে ফেসবুক পেজে আপনারা খুব মন খারাপ করে, খুব হতাশ হয়ে, ডিমোটিভেটেড হয়ে কিছুটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মন্তব্য করছিলেন, এটা তো উচিত না, তাই না? আমি আপনাদেরকে শেয়ারগুলো সামনে নিয়ে এসে দিচ্ছি, আপনাদের খুশি হওয়া উচিত যে আমি শেয়ারগুলো সামনে দেখাচ্ছি। যাই হোক, এই শেয়ারটা আজকে মুভ দিয়েছে। আমরা যদিও একটু কশাস থাকবো এই শেয়ারটা নিয়ে। আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট এখনো করতে পারি নাই, সেটা মোটামুটি 104 টাকা যদি ব্রেকআউট করে, ভালো ভলিউম পেয়েছে শেয়ারটাতে, তাহলে পরে এই শেয়ারটা সামনে আপসাইডে অনেকখানি স্পেস তৈরি হবে। সম্ভাবনাময় একটা শেয়ার হতে যাচ্ছে, আনোয়ার গালভানাইজিং হতে যাচ্ছে, মেবি 105 টাকা পার করার সাপেক্ষে। ওকে, তাহলে পরে আর আজকে ছোট ছোট অনেকগুলো শেয়ার মুভ করেছে, যে শেয়ারগুলো নিয়ে আমরা বিজনেস করছিলাম এবং সেই শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে এখনো আছে। গোল্ডেন সান, একমি, PL, তারপরে দেশবন্ধু পলিমার, ফার কেমিক্যাল, BBS কেবল, তারপরে নাহি ক্যাপ, এই ধরনের বেশ কিছু ছোট ছোট শেয়ার মুভ করেছে। এই শেয়ারগুলো নিয়ে আমরা ভিডিওর শেষে বক্তব্য দিব। তার আগে চলেন পাওয়ার সেক্টরে দুটো শেয়ার নিয়ে কথা বলে আসি, SPCL এবং BPPL। পাওয়ার সেক্টরে এই দুইটা শেয়ারকে আমরা পিক আপ করলাম। ইস্টার্ন লুব্রিকেন্ট লো ক্যাটাগরি একটা শেয়ার, যদি সময়ে কোলায় তাহলে পরে আমরা এটা নিয়েও আলোচনা করব। SPCL কিছু কিছু সময় বেশ অসহায় বোধ করতে হয়, টেকনিক্যালি সব ঠিক, তারপরে একটা শেয়ার মুভ করছে না। টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল, আমি যদি ফান্ডামেন্টাল দেখি না, ফান্ডামেন্টাল ওকে, তারপরও শেয়ারটা মুভ করছে না। এটা হচ্ছে, আমি আগেই বলেছি যে ব্যবসা করতে গেলে পরে কিছু কৌশল, কিছুটা ভাগ্যের ফেভার লাগে, আর এর পাশাপাশি কিছুটা ধৈর্য থাকা লাগে।
তো আমরা কৌশল মানে কি, আমরা শেয়ার কোথায় কিনছি, কোথায় বিক্রি করব, পটেনশিয়াল রিভার্স জোনটা কোথায়, সাপ্লাই ডিমান্ড এরিয়া কোথায় আছে, জোনটা কোথায় আছে, চার্টের সুইট স্পট কোথায় আছে, ক্যান্ডেলগুলো কি বলছে, মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে কি বলছে, এই সমস্ত বিষয়গুলো মিলে আমরা কৌশল ঠিক করি। একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে, কতগুলো শেয়ার কিনবো, কত টাকা আমার কাছে আছে, এই প্ল্যানটা আমরা ঠিক করব। ঠিক করার পরে আমরা একটা শেয়ার কিনবো। তারপরে কিছু সময় অপেক্ষা করা, ধৈর্য ধরে, এটা আমাদের ধৈর্য ধরতে হবে। এবং এর পাশাপাশি কিছুটা লাক ফেভার করতে হয় অনেক সময়। যেমন ধরেন এসপিসিএল, শেয়ারটা চমৎকার একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে গিয়েছে উপরের দিকে। আমাদের একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া 52 টাকা 50 পয়সা, এই লেভেলটা পার করে গিয়েছে। 52 টাকা 40 পয়সা এই লেভেলটা পার করে গিয়েছে, রিটেস্ট করেছে। 52 টাকা 40 পয়সাতেই শেয়ারটা আমাদের কেনা ছিল। আমরা রি এন্ট্রি দিয়ে আবার 55 টাকা 60 পয়সা 56 টাকা এই রেটে তো কেনার পরে শেয়ারটা নিচের দিকে নামা শুরু করে দিয়েছে। উইদাউট এনি রিজন শেয়ারটা নামা শুরু করে দিয়েছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না এই শেয়ারটা নিচের দিকে নেমে যাওয়ার। তারপরে শেয়ারটা সুন্দর করে আমাদের দেখেন একদম ওই সাপোর্ট লেভেলে সাপোর্ট পেয়েছে। এই জায়গাতে একটা একটা স্পিনিং টপ লাইক ক্যান্ডেল তৈরি হয়েছে। আজকে ক্যান্ডেলটা ভলিউম না, এটা একটা খারাপ দিক এই শেয়ারটাতে। যাই হোক, আমরা দেখবো আগামী দিন কি করে এই শেয়ারটা। তবে এসপিসিএল আমাদের কাছে আছে বলি যে আমরা এর থেকে ভালো শেয়ারটাকে ভালো বলবো না, তা না। এসপিসিএল এর থেকে বিপিপিএল শেয়ারটার মুভমেন্ট বেশি ভালো ছিল। বিপিপিএল এসপিসিএল এর থেকে বিপিপিএল ডেফিনেটলি, যদিও বিপিপিএল এরও ভলিউম নাই, কিন্তু যদি আমরা পজিশন দেখতে চাই তাহলে পরে এসপিসিএল এর থেকে বিপিপিএল এর পজিশনটা ভালো। ইস্টার্ন লুব্রিকেন্ট, এটা একটা লো পেড আপের শেয়ার। আমাদের এখানে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, এই জায়গাতে গিয়ে শেয়ারটা আজকে গতি পায়নি, গতি হারায় ফেলেছে। আমরা দেখবো শেয়ারটা ব্রেকআউট করুক, রিটেস্টে আসুক, আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এখানে কোনো কাজ করব কি কিনা বা কি করা যায়। ওকে, চলেন আমরা ছোট ছোট শেয়ারগুলো আলোচনা করি। গোল্ডেন সান, ভিডিওটা মনে বড় হচ্ছে তাই না? গোল্ডেন সান এই শেয়ারটা আমাদের কাছে আছে, আমরা সেটাতে একবার প্রফিট টেকিং করেছি এবং এই শেয়ারটা আমরা হোল্ড করছি। দেখা যাক এই শেয়ারটাতে ঝামেলা আছে এই জায়গাতে। এই শেয়ারটা এরকম জায়গাতে কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে। 15 টাকা 50 পয়সা, আগামীকালকে 15 টাকা 50 পয়সা পার করতে পারে কিনা এটার উপরে এই শেয়ারটার সামনের গতি নির্ভর করছে। এই শেয়ারটা আমরা হোল্ড করছি, আমাদের পোর্টফোলিওতে এই শেয়ারটা আছে, চমৎকার পজিশনে আছে এই শেয়ারটা, আল্লাহ মালুম। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কত দূর দিয়ে যায়। আমার টার্গেট এই শেয়ারটাতে অনেক উপরে। কেমন এই শেয়ারটা অত দূর আমাদেরকে নিয়ে যায় কিনা বা আমরা ধৈর্য পাবো কিনা সেটা আমরা দেখবো, কিন্তু এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে গোল্ডেন সান। এবং আগামীকালকে 15 টাকা 50 পয়সা পার করতে পারার উপরে শেয়ারটার অনেক কিছু নির্ভর করছে সামনের মুভমেন্ট। আজকে ভলিউম মোটামুটি ভালো, কিন্তু এরকম ভলিউম নিয়েও এই শেয়ারটা এই লেভেলটা পার করতে পারেনি এর আগে। 14 15 40 পার করতে পারেনি এরকম ভলিউম নেওয়ার সত্ত্বেও। দেখা যাক আগামীকালকে সে কি করে, এই জায়গাটা পার করতে পারে কিনা। তারপরে বিবিএস কেবল, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করছি, আশা করি আপনাদের উপকারেই লাগবে। বিবিএস কেবল এই শেয়ারটা সম্ভাবনাময় শেয়ার, আমরা পুরা শেয়ার হোল্ড করছি। গোল্ডেন সানে কিছু শেয়ারে প্রফিট টেক করলো, বিবিএস কেবলে আমরা একটা শেয়ারও প্রফিট টেক করিনি। এই শেয়ারটার সামনে 21 টাকা 50 পয়সা এই লেভেলে সাপ্লাই আছে, এটা যদি পার করতে পারে এই শেয়ারটা তাহলে পরে আমরা আপনাকে বলবো ইনশাআল্লাহ এন্ট্রি নেওয়ার কথা আবার। তারপরে আর শেয়ার নিয়ে আলোচনা না করি, ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাচ্ছে। নাহি ক্যাপ এই শেয়ারটার মুভমেন্ট খারাপ লাগেনি, আজকে ভালো লাগছে। আমরা দেখবো এই শেয়ারটা আগামী দিন কেমন মুভমেন্ট করে। ভালো ভলিউম পেয়েছে, কারেকশন দিতে ভলিউম খুবই কম ছিল। এই শেয়ারটা উপরের দিকে যায় কিনা বা এই শেয়ারটা কেমন আচরণ করে আমরা এই শেয়ারটার উপরে নজরদারি করবো। অগ্নি সিস্টেম লাস্ট, আর না এটাই শেষ। অগ্নি সিস্টেম এই শেয়ারটা নিয়ে অনেকেই ঘাবড়ায় গিয়েছিলেন, কিন্তু আমরা সেটা নিয়ে ঘাবড়াইনি। এই শেয়ারটা বেশ ভালো পজিশনে আছে। শেয়ারটাতে যদি আমরা সাপ্তাহিক চার্টে দেখতে যাই তাহলে চার্টের ধারে এটা অনেক বেশি পরিষ্কার হয়। আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগেও। এটা আমাদের সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া। এই শেয়ারটা আবার এর নিচে নেমে যাবে, এইটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একটু ভলিউম পেলে ভালো হতো। সপ্তাহ এখনো 2 দিন বাকি আছে। এই 2 কর্মদিবসে শেয়ারটা যদি 27 টাকার উপরে ক্রস থাকতে পারে এই সপ্তাহে, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই শেয়ারটার একটা বেশ ভালো মুভ দেখবো। আইটি সেক্টরের জেনিক জিল শেয়ারটাতে আছে কিছুটা ভলিউম হয়েছে। জেনিক জিল
অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলছি, তাই না? আপনারা বিভ্রান্ত হন। জেনেক্সিট এই সেটাতে ভলিউম পেয়েছে, আমরা আগামী দিন দেখবো এই ধারাবাহিকতা রাখতে পারি কিনা। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা সত্ত্বেও আমরা আজকে ইম্পর্টেন্ট যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে এসপি সিরামিক্স, অগ্নি সিস্টেম, তারপরে আপনার গোল্ডেন সান, তারপরে সিনো বাংলা। সিনো বাংলা নিয়ে মনে কথা বলিনি, আমি ভুলে গিয়েছি। সিনো বাংলা, সিনো বাংলার শেয়ারটা নিয়ে অনেকেই বলছে যে কি বৃত্তান্ত, সেটার দাম বাড়ছে না কেন, আপনি দিলেন ঈদ গিফট হিসাবে। কেন ভাই, ঈদ গিফট হিসাবে যে আমি অ্যাপেক্স ট্যানারি দিয়েছিলাম সেটা ভুলে যাচ্ছেন কেন বলেন? এত ভোলা মন হলে চলবে? ঈদ গিফট হিসাবে অ্যাপেক্স ট্যানারি দেওয়া ছিল, ঈদ গিফট হিসাবে সিনো বাংলা দেওয়া ছিল। ওই সিনো বাংলা কোথায় দিয়েছিলাম বলেন? সিনো বাংলা দিয়েছিলাম এই ক্যান্ডেলে, আপনারা দেখবেন 23শে এপ্রিল সিনো বাংলা শেয়ারটা আমরা কল দিয়েছিলাম। তো আমাদের কি কেনা দামের থেকে নিচে নেমে গিয়েছে। এত অস্থির হলে পরে আপনাদেরকে তো শেয়ার দেওয়াই যাবে না। এটা আমাদের স্ট্রং বার, স্ট্রং বারের গোড়া ছিল কত? 50 টাকা। আমাদের এই শেয়ারটা টোটাল এতদিনে এই 23শে এপ্রিল থেকে আজকে 12ই মে এই শেয়ারটা কি 50 টাকা নিচে নেমে গিয়েছে। অথচ সেদিনকে আপনাদেরই সামনে আমার ফেসবুক পেজে এক ফলোয়ার এটা নিয়ে একটু একটু আক্রমণাত্মক ভাবে আমাকে প্রশ্ন করছিলেন যে সেটার দাম কেন বাড়েনি। ভাই, যদি আপনি আপনার শেয়ার নিজে বাছাই করতে না পারেন এবং কেউ যদি আপনাকে একটা শেয়ার দেখায় দেয়, তাকে আপনি এভাবে কথা বলার অধিকার রাখেন না। কেমন? তো এই শেয়ারটা যদি আপনি কিনেও থাকেন তারপরও আপনাকে আমাদের কল ছিল 52 টাকা লেভেলে, ওই শেয়ারটা ওই রেটেই আছে। ঠিক আছে, আপনি যদি কিনে থাকেন, যদি আপনার না পোষায় আপনি মুভ অন, অন্য শেয়ারে চলে যান। আমাকে আপনার প্রশ্নের মুখোমুখি করার কোনো অধিকারই আপনার নাই। যাই হোক, এই শেয়ারটা 50 টাকার নিচে না নামা পর্যন্ত এই শেয়ারটা ওকে, একটুও ঘাবড়াবো না। ভলিউম সুপার ড্রাই হয়ে গিয়েছে, এই শেয়ারটা মুভ যে কোনো সময় আসতে পারে। কতদিন গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোটামুটি 12 কর্মদিবস শেয়ারটা নিয়ে বসে থাকলে যদি আপনাদের মানে ধৈর্য না কুলায়, তাহলে এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা খুঁজতে হবে ডেফিনেটলি। যাই হোক, তো মোটামুটি আমরা ভিডিও শেষ করে দিব। তার আগে চলেন আমরা আজকে কি করলাম সেটা একটু দেখি। চলেন ভিডিও শেষ করার আগে আমরা আজকে আমাদের একটু কার্যক্রমটা সংক্ষেপে দেখাই। আমাদের পেজ অনেকগুলো পেজ হয়, সবগুলো দেখানোর সুযোগও থাকে না, আমরা জাস্ট দেখাই। আমরা 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 বুঝতে পারছেন অগ্নি সিস্টেম হোল্ড করছি, আমাদের কাছে অনেকগুলো শেয়ার আছে। তারপরে নাভানা ফার্মা শেয়ারটা নিয়ে আমরা একটু ভুগছি। তারপরে মুন্নু সিরামিক, আমরা সবগুলো শেয়ার 110 টাকার উপরে, 105 টাকার উপরে, আমাদের কল ছিল 110 টাকার উপরে বিক্রি করে দেওয়ার জন্য। অনেকে হয়তো বিক্রি করতে পারেনি, আমরা এই শেয়ারটা থেকে বের হয়ে গিয়েছি। 88 87 86 টাকাতে কেনা ছিল আমাদের এই শেয়ারটা। তারপরে ব্যাংক সেক্টরের কথা বলছিলাম, এখানে আমরা আলোচনা করছি ব্যাংক সেক্টরটা নিয়ে। আমরা যেটা দেখালাম আপনাদেরকে সেটা ওখানেও দেখানো হয়েছে আজকে। আমরা এখানে একই কথা লিখছিলাম যে 1460 সেক্টর নেমেছিল, 80-তে নামার সক্ষমতা ছিল শেয়ারটার। আমি খুব দ্রুত শেষ করতে চাচ্ছি আর কি। ভিএফএসটা আমাদের পজিশন ট্রেড ছিল এই শেয়ারটাতে, আমরা এই শেয়ারটাতে পজিশন ট্রেড করেছি। চলেন ভিএসএফ নিয়ে শেষ করে দিই, আমরা ভিডিও শেষ করে দেবো। ভিএফএস আমাদের পজিশন ট্রেড ছিল। আমরা এই শেয়ারটা এন্ট্রি দিয়েছিলাম এইখানে। এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এই হচ্ছে আমাদের ব্রেকআউট। কেমন? এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের ব্রেকআউট করেছিল ভালো ভলিউম নিয়ে। কেন আমরা এই শেয়ারটাতে আমরা নিলাম, পজিশন ট্রেড নিলাম? এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল ছিল। ব্রেকআউট ক্যান্ডেল হওয়ার পরে আমরা এই ক্যান্ডেল দিয়ে এখানে এন্ট্রি নিই, এই জায়গাতে 12 টাকা 11 টাকা 80 পয়সা 90 পয়সা এরকম জায়গাতে এন্ট্রি নিয়ে শেয়ারটা দেখেন জাস্ট আমাদের কাছ থেকে শেয়ারটা কেড়ে নিল, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারটা কেড়ে নিল, নিয়ে দেখেন ধাই করে শেয়ারটা আজকে সার্কিট এবং প্রচুর ভলিউম, প্রায় 70 লাখ ভলিউম, তাই না? এই শেয়ারটা আমরা হোল্ড করছি দীর্ঘমেয়াদী। যারা কিনতে চান এই শেয়ারটা, যদি কিনতে পারেন তাহলে কিনবেন। আমরা কেন এই শেয়ারটা কিনবো না? আমার খুব পছন্দের একটা প্যাটার্ন হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। এই ফ্ল্যাগ প্যাটার্ন জাস্ট এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ আমাদের ব্রেকআউট হয়েছে, রিটেস্ট হয়েছে, জাস্ট আমাদের টার্গেট অনেকখানি ফ্ল্যাগ।
সম্ভাবনাময় শেয়ার, পোটেনশিয়াল রিভার্স জোন, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে ভাই। তা না হলে এই ব্যবসাটা কিভাবে করব আমরা? অন্যের কথা শুনে ব্যবসা করতে গেলে পারে অন্যের পেজে গিয়ে অন্যকে গালাগালি করতে হবে এবং নিজের মাথায় চুল ছিঁড়তে হবে। আমরা এই কাজটা করব না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বড় না করি, অনেকখানি বড় হয়ে যাচ্ছে। আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, আপনারা জানেন। যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, শেয়ার বুঝে কিনতে চান, পোটেনশিয়াল রিভার্স জোন কোথায়, চার্টের কোথায় সুইট স্পট আছে, চার্টে কোথায় স্মার্ট মানি অ্যাক্টিভ হবে, কোথায় ঘাপটি মেরে বসে আছে, ক্যান্ডেলগুলো কি বলছে, ক্যান্ডেলের সাথে ভলিউমগুলো আমাদেরকে কি বলছে, কালার ব্লক, স্ট্রাকচার, জোন, এই টোটাল বিষয়গুলো আমরা দেখব। আমরা কিছু ইন্ডিকেটর যেমন RSI, তারপরে CCI, এই ইন্ডিকেটরগুলোর আমরা অদ্ভুত কিছু ব্যবহার শিখবো। এই ইন্ডিকেটরগুলো কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর, ঘটনা ঘটার পরে তথ্য দেয়, কিন্তু আমরা আমাদের টোটাল ট্রেনিং সেশনে একদম এগুলোকে, এই ইন্ডিকেটরগুলোকে একটু টুইস্ট দিব, দিয়ে আমরা যেভাবে ইন্ডিকেটর দেখে অভ্যস্ত, যে RSI 100 উপরে উঠলে পরে ওভারবট, 30 নিচে নামলে পরে ওভারসোল্ড, তারপরে ইত্যাদি ইত্যাদি, CCI ক্ষেত্রে +100 -100, টোটাল বিষয়টা আমরা ইগনোর করব এবং আমরা একটা অন্য মাত্রায় এই ইন্ডিকেটরগুলোকে দেখবো ইনশাআল্লাহ। এবং এই ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা আগাম তথ্য কিভাবে পাই সেটা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই টোটাল বিষয়গুলো আমরা দেখব এই ট্রেনিং এর মাধ্যমে। আমরা ট্রেড প্ল্যান করা শিখবো। আমাদের প্রত্যেকটা কাজে প্ল্যান থাকে, কিন্তু ট্রেনে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে কোনো প্ল্যান থাকে না আমাদের। আমরা জাস্ট অন্ধের মতো শেয়ার কিনি অন্যের কথায়, এবং পরবর্তী পর্যায়ে অন্যের পেজে গিয়ে তাকে আমরা গালাগালি করি যে কেন আপনার কথায় আপনি শেয়ারগুলো দিলেন, কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে, কি বৃত্তান্ত, এগুলো আমরা কিছুই জানি না। এই বিষয়গুলো ঠিক না, আমরা শিখবো ব্যবসা। তো এই ট্রেনিং এর মাধ্যমে আমরা এই টোটাল বিষয়গুলো ইনশাআল্লাহ শিখতে পারবো। আপনারা যারা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন, আমাদের রেজিস্ট্রেশন চলছে। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা টোটাল ট্রেডিং পিরিয়ডটাকে সাপোর্ট দিই। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা এই সময়টা আমরা মেন্টালি, তারপর টেকনিক্যালি কোথায় শেয়ার নামতে পারে এবং কোথায় উঠতে পারে, এই বিষয়গুলো আমরা দেখি। এবং অনেস্টলি বলি, আমি কখনোই কোনো নিউজ কানের মধ্যে ঢুকাই না। টোটাল শেয়ারগুলো টেকনিক্যালি বাছাই করা হয়। আমাকে একজন নিউজ দিতে যাচ্ছিলেন, বেশ বড় একজন মানুষ, যে ভাই আমার কাছে একটা নিউজ আছে। আমি না, আমি আপনার কাছ থেকে নিউজ নিব না। আমি যখনই নিউজ নিব তখনই আমি বায়াস হব। আমি তখন মনে করবো যে ভালো একজন বড় মানুষের কাছ থেকে নিউজ পেয়েছে, নিশ্চয়ই শেয়ারটা বাড়বে। আমি বায়াস হয়ে তখন পজিটিভ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব এবং আমার ক্ষতি হবে এতে। আমি কোনো নিউজ কানে ঢুকাই না। আমি নিরপেক্ষভাবে টেকনিক্যাল বিশ্লেষণ করে শেয়ার বাছাই করার চেষ্টা করি। ওকে, তো এই সাপোর্টটা আপনারা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা যদি ট্রেনিং নিতে চান তাহলে পরে শিখে ব্যবসাটা করতে পারবেন। উভয় ক্ষেত্রে আমি আবারও বলি, আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি ট্রেনিং এর ক্ষেত্রে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019219311195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, বা যদি গ্রুপে যুক্ত হতে চান তাহলে পরে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন।